দল নির্বাচনে আমরা দারুণ ভুল করেছি। আমাদের লক্ষ্যগুলি খুব ছোট, আমরা বড় স্বপ্ন দেখতে যাই না, চাইও না। সেকেন্ড রাউন্ডে ওঠার পরে আমরা যে অ্যাটিটিউডটা দেখালাম যে আমরা আমাদের অবজেক্টিভ ফুলফিল হয়ে গেছে, এখন আমরা ঠিক আছে যাই করি না কেন অসুবিধা নেই। 2023 বিশ্বকাপে যখন বাংলাদেশের খুব বাজে পারফর্ম হলো, ভরাডুবি, বোর্ড থেকে বলা হলো এখন একটা তদন্ত হবে, রিপোর্ট চাওয়া হবে, ক্যাপ্টেন কোচের ব্যবস্থা নেওয়া হবে, চেঞ্জ করা হবে, সেসব কিছু আমরা আসলে আর দেখি নাই শেষ পর্যন্ত। এখন টি-20 ওয়ার্ল্ড কাপেও যখন বাংলাদেশের এই পারফরমেন্সকে আপনি ঠিক কীভাবে মূল্যায়ন করবেন, এবং এখন আসলে আমাদের আরও নতুন করে কোনো কিছু ভাবার সময় এসেছে কিনা? না, মূল্যায়ন তো অনেকভাবে করা যায়। আমরা বোধহয় একভাবে মূল্যায়ন করব, ক্রিকেট বোর্ড আরেকভাবে মূল্যায়ন করবে। আমরা মূল্যায়ন করব যে বিশ্বকাপে যাবার আগেই আমরা যেই দৈন্যদশা দেখেছিলাম দলটার, সেটা কেন, ওই দৈন্যদশা নিয়ে ওদের যেতে হলো কেন, এবং গিয়ে ওরা হয়তো 3টা ম্যাচ জিতেছে, কিন্তু যেই সংখ্যা ছিল দলকে নিয়ে সেই সংখ্যাটা থাকার কথা না কিন্তু বাংলাদেশ দলকে নিয়ে। এখন আমাদের গ্রুপে নেদারল্যান্ড ছিল, আমাদের গ্রুপে নেপাল ছিল, শ্রীলঙ্কা ছিল, সাউথ আফ্রিকা ছিল, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা দলকে নিয়ে শঙ্কিত ছিলাম যে আমরা জিততে পারবো কি পারবো না, ইনক্লুডিং নেপাল। সো এতে বোঝা যায় যে আমরা দল হিসাবে কতটুকু শক্তি রাখি। এটা একটা ইয়ের ব্যাপার। কোয়ালিফাই করাটা ডেফিনেটলি কৃতিত্বের, আমরা 3টা ম্যাচ জিতেছি, এটা কৃতিত্বের। কিন্তু যে ধরনের ক্রিকেট আমরা খেলেছি, কন্টিনিউয়াসলি যে ধরনের ব্যাটিং আমরা করেছি, আমরা যদি একটু পিস বাই পিস দেখি আমাদের বিশ্বকাপের যাত্রাটা, শুধু বোলারদের কারণে আমরা ওখানে চলে গেছি। খেলা তো আর এখানেই শেষ হয়ে যাবে না, বিশ্বকাপের পরেই তো আর খেলা শেষ হয়ে যাবে না, আমাদের সামনে ক্রিকেট খেলতে হবে। তো আমরা কি ফেরত নিয়ে আসলাম? আমরা যখন আবার সামনে খেলতে যাব আমাদের সমশক্তির দলের সাথে কিংবা আমাদের সাথে একটু বেটার দলের সাথে, কতটা আত্মবিশ্বাস নিয়ে আমরা খেলতে যাব যদি আমরা ব্যাটিংয়ের দিকে তাকাই। এটা একটা দিক। আর সেকেন্ড রাউন্ডে ওঠার পরে আমরা যে অ্যাটিটিউডটা দেখালাম যে আমরা আমাদের অবজেক্টিভ ফুলফিল হয়ে গেছে, এখন আমরা ঠিক আছে যাই করি না কেন অসুবিধা নেই, এই যে একটা সন্তুষ্টি, এটা কেন হবে? আমি বুঝলাম এটা খুব আনএক্সেপ্টেবল একটা ব্যাপার, কিন্তু ইট শোজ যে আমরা আমাদের লক্ষ্যগুলি খুব ছোট, আমরা বড় স্বপ্ন দেখতে যাই না, চাইও না। এটা কিন্তু যেটাকে রিফ্লেক্ট করে, যে জিনিসটাকে রিফ্লেক্ট করে, সেটা খুব সম্মানজনক না, দেশের জন্যও না, ক্রিকেট বোর্ডের জন্য না, আমাদের ক্রিকেটের জন্য সম্মানজনক না মোটেই। সো এইটা ব্যাপারটা খুবই অপছন্দ হয়েছে আমার, এবং সে কারণেই কিন্তু এক ধরনের সুইচিং অফ টাইপের হয়ে গেছে কিন্তু আমাদের দলটা। দ্বিতীয় রাউন্ডে গিয়ে খেলা দেখেই মনে হয়েছে যেন উই আর পার্টিসিপেটিং। ভারতের সাথে তার পাশাপাশি বলবো দল নির্বাচনে আমরা দারুণ ভুল করেছি। আমরা যদি আমাদের সেই ইন্টেন্টটা ধরে রাখার চেষ্টা করতাম, তাহলে যেটা হতো যে 2টা ম্যাচ আমরা প্রথমে খেলেছি সুপার 8-এ, সেখানে হারার মার্জিনটা আরও কম হতে পারতো। সেখানে হারার মার্জিনটা যদি আরও ছোটো হতো, আজকে আমাদেরকে হয়তো এই রানটা 12.1 ওভারে করতে হতো না, এটা আমরা করার জন্য হয়তো 17 ওভার সময় পেতাম। হিসাবটা কিন্তু বদলে যেত তাহলে কিন্তু। সো আমাদের ইন্টেন্টটা একেবারে না থাকাটার দায়টা কারো না কারো এই প্রশ্নটা করা উচিত যে কেন এটা এমন হলো, হ্যাঁ না? এই বিশ্বকাপের নিশ্চিতভাবে বেশ কয়েকজনের পারফরমেন্স নিয়ে খুব আলোচনা হবে, বিশেষ করে সাকিব, রিয়াদ, 2 সিনিয়র ক্যাম্পেনার, তাদেরকে ছাড়া এখন টি-20-তে কোনো সময় কিনা সে আলোচনা হতে পারে। টপ অর্ডারের ব্যর্থতাকে এবং ঘুরিয়ে ফিরে তাদেরকেই খেলানো, এবং সেখানটাই প্লেয়ার সংকটের কথাও আমরা আলাপ করছিলাম যে আসলে প্লেয়ার নেই, সাকিব রিয়াদের জায়গায় কে খেলবে। সেক্ষেত্রে প্লেয়ার তৈরি করার ব্যাপারেও নিশ্চয়ই বোর্ডের অনেক কিছু করার আছে, এবং সেটা তারা করছে না, এরকম মনে হয় কিনা? একদম কোনো কিছুই করা হয়নি, টু বি অনেস্ট। আমরা একটা বিপিএল ক্রিকেট খেলি, বিপিএলে আমরা খুব ভালোভাবে জানি যে এখানে এখন বোধহয় 4 জন বিদেশি খেলোয়াড় খেলে আর 7 জন দেশি খেলোয়াড় খেলে, এবং 4 জন যে বিদেশি খেলোয়াড় খেলে তার উপরেই দলটা বেশিরভাগ নির্ভর করে, হ্যাঁ না? ইম্পর্টেন্ট টাইমে ব্যাটিং করার দরকার হলে তারা করে, ইম্পর্টেন্ট টাইমে বোলিং করার দরকার হলে তারা করে। সো রেসপন্সিবিলিটি তাদের উপরে থাকে। সো সেখানেও কিন্তু আমরা ওই রেসপন্সিবিলিটি নেই না, সেভাবে শেখার সুযোগটা আমাদের হয় না। এবং সেখানেও হাতে গোনা কতগুলি খেলোয়াড়, কিন্তু 7টা টিম থাকে, 8টা টিম থাকে। সো ঘুরে ফিরে 50 জন 55 জন খেলোয়াড়ের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, সেটা একটা ব্যাপার। আর এরা উঠে আসে কোত্থেকে? এরা উঠে আসে ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে, 50 ওভার্স ক্রিকেট থেকে। কেউ কিন্তু টি-20 ক্রিকেট থেকে উঠে আসে না। কিন্তু সবচেয়ে বড় ইয়েটা হলো এখানেই যে টি-20 খেলোয়াড়দেরকে উঠে আসতে হবে। এই টি-20 যে এলিট কম্পিটিশন, সেখানে খেলোয়াড়টা উঠে আসতে হবে টি-20 থেকে। টি-20 আমাদের কোনো টুর্নামেন্টই নেই। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে বিভিন্ন লেয়ারে টি-20 খেলাটাকে ইন্ট্রোডিউস করা, সো দ্যাট টপ র্যাঙ্কিং প্লেয়ার যারা আছে
তারা বিপিএল খেলছে, তার ইমিডিয়েট নিচে যারা আছে তারা একটা লেয়ারে খেলবে, তারা ইমিডিয়েট নিয়ে ইয়েতে যারা আছে তারা আরেকটা লেয়ারে খেলবে। এবং আমরা কিন্তু প্রত্যেকটা লেয়ারে হয়তো দেখতে পাবো এমন একটা ছেলে, যে ছেলেটা হয়তো 30 বলে একটা 80 রান মেরে দিয়েছে, তাকে আমরা চিন্তামো না, এবং ওর খেলার কোনো সুযোগও নাই কিন্তু এখন। কিন্তু ওই কম্পিটিশনগুলো হলে ওই স্পেশাল ছেলেটা কিন্তু আমরা দেখতে পারি। কিন্তু এভাবে হয়তো 2, 4, 5, 10টা ছেলেকে আমরা আইডেন্টিফাই করতে পারি। যে কথাটা উঠে আসছে যে আমাদের মাসেল পাওয়ার নেই, এই নেই সেই নেই, আমি একেবারেই বিশ্বাস করি না। এমন অনেক ছেলে আছে, ঋষাদের মধ্যে ছেলে নিশ্চয়ই আরও আছে নিশ্চয়ই, যারা ব্যাটিং করে এবং এরকম ছয় মারতে পারে। তাদেরকে একটু ব্রাশিং করলে, তাদেরকে গোছালে, তাদেরকে একটু সুযোগ দিলে নিশ্চয়ই আমরা এই যেই খেলোয়াড়দের নিয়ে আমরা বছরের পর বছর টানছি, যারা টেস্ট খেলে বা অন্য ফর্মেটের প্লেয়ার, এটা আমাদের করতে হবে না। এক্স্যাক্টলি। এবং বিশেষ করে সাকিব রিয়াদ তো নিশ্চয়ই সারা জীবন খেলবে না, তাই না? এখন এবং তাদের তো কোথাও না কোথাও থামতে হবে। না, অ্যান্ড টু বি অনেস্ট, ওরা এই ফর্মেটের প্লেয়ার না ওই সেন্সে। অফকোর্স সাকিব বহু ফ্র্যাঞ্চাইজিকে খেলছে, রিয়াদও বিপিএলে বহু সাকসেসফুল প্লেয়ার, বাট ওরা মূলত কিন্তু টেস্ট প্লেয়ার ছিল, ওয়ান ডে প্লেয়ার ছিল। থ্যাংক গড যে ওরা ওইখানেও এক্সেল করেছে। বাট টি-20 ব্র্যান্ডের ক্রিকেট ইজ এ ডিফারেন্ট ব্র্যান্ড অফ ক্রিকেট। এটা আমরা ইন্ডিয়ান প্লেয়ারদের দেখলে বোঝা যায়, ওরা যেভাবে খেলে। বাকি আমরা ধরুন টি-20 তারপরে তো অনেক বছর হলো আমরা খেলে ফেললাম, এবং একটা সময় এসে কি এরকমই মনে হচ্ছে যে আসলে এটাই আমাদের সামর্থ্য, নাকি নেক্সট লেভেলে যাওয়াটা আসলে আমাদের পক্ষে পসিবল যদি আমরা প্রপারভাবে কাজ করা হয় বিসিবি এবং অন্যরা মিলে? না, মোটেই না, এটা আমাদের সামর্থ্য মোটেই না। আমরা কিছুই করিনি, টু বি অনেস্ট, আমরা কিছুই করিনি। আমরা হয় কি, আগাছার মধ্যে কিছু কিছু হয়ে যাচ্ছে, আগাছার মধ্যে 2-একটা ভালো গাছ হয়ে গেছে, ফুল ফুটে গেছে, একটা ফল হয়ে গেছে, সেটা নিয়ে আমরা চলছি। কিন্তু আমাদের কোনো সাজানো বাগান নেই তো। একটা বাগান যেখানে মালি আছে, পানি দেওয়া হয়, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, ওষুধ দেওয়া হয়, তারপর সময় গেলে সুন্দর একটা বাগান দেখা যায় যেখানে অনেক ফুল, এরকম কোনো কিছু তো আমাদের নেই তো। আমরা ওই ঘুরে ফিরে দেখি কোথায় একটা জঙ্গলের মধ্যে একটা উঠাই নিয়ে আসি, ওখান থেকে একটা উঠে নিয়ে আসি, সেটা দিয়ে আমাদের খেলা হয়। এইটা সারা পৃথিবীতে অন্যভাবে হয়, আমাদের মতো করে হয় না। সো ফাইনালি ভাই, আপনার যদি কোনো সাজেশন, পরামর্শ বা এখন আসলে কি করা উচিত আমাদের, এরকম যদি কিছু আপনি... না, জিনিসটা বুঝতে হবে কিন্তু বিশ্বকাপে যখন আমাদের ছেলেরা খেলতে যায়, ওরা কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়, ওদের চ্যালেঞ্জগুলো কি, সেই চ্যালেঞ্জগুলো ওরা যেইখানে ক্রিকেট খেলা শেখে বা ক্রিকেট খেলে সেখানে ওই চ্যালেঞ্জগুলো আছে কি না, হ্যাঁ না? ওখানে যদি আমাকে ওভারে 10 রান নিতে হয়, আমার এখানে সেই 10 রান নেওয়ার কালচার আছে কি না? ওখানে যদি আমাকে এই ধরনের উইকেটে খেলতে হয়, এখানে আমি সেই ধরনের উইকেটে খেলি কিনা? ওখানে আমাকে যদি এই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, আমাকে এই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। ওখানে যে প্রেশারের মুখোমুখি হতে হয়, আমাকে কি এখানে সেই প্রেশারের মুখোমুখি হতে হয় কি না? এইগুলি একটা চার্ট করা উচিত, তাহলে বুঝতে পারবো যে আমরা এখানে কোথায় কোথায় আমরা পিছিয়ে আছি, কোথায় আমাদের এই টিক দিতে পারছি না আমি কোন বক্সে, বুঝতে পারবো। কিন্তু সেই বক্সগুলি ফিল আপ করার আমাদের এখানে চেষ্টা করতে হবে। কিন্তু সেটা করলে হয়তো আমরা দ্রুতই অ্যাট পার আসতে পারবো অন্য দেশের সাথে। আচ্ছা, একটা কথা একটু মিস করে গেলাম, বাংলাদেশের বোলাররা তো ওভারঅল বিশ্বকাপে নিশ্চয়ই খুব ভালো করেছে। একটু যদি বোলারদের মূল্যায়ন করেন, যে ব্যাটসম্যানরা যেখানে ব্যর্থ সেখানে বোলারদের পারফরমেন্স কীভাবে দেখেন? না, জিনিসটা হয়েছে কি, বোলারদের আমি বলবো যে বেশ অনেকদিন থেকে অন অ্যান্ড অফ বোলাররা ভালো বল করছে বলে কিন্তু আমাদের দলটা টিকে আছে এখনও। এবং এই বিশ্বকাপে আমি বলবো যে অভাবনীয় বোলিং করেছে ওরা ওদের প্রিলিমিনারি রাউন্ডে, গ্রুপ ডিতে। তা না হলে আমরা কিন্তু হয়তো আরও 1-2টা ম্যাচ হেরেও যেতে পারতাম। আমরা যে রান করেছি বা বিপক্ষ দলের বিরুদ্ধে অল্প রান চেজ করতে লেগেছে আমার, সেটা আমাদের বলারদের কৃতিতেই কিন্তু। সো আমি বলবো যে দারুণ বল করেছে, দে হ্যাভ সেভড আওয়ার স্কিন। এবং একদিক থেকে বলতে হয় যে দেশের সম্মান মুখ রক্ষা করেছে বোলাররাই, বলবো যে। বাট আমি আশা করবো যে এইটাই সবসময় হবে না, ব্যাটসম্যানরাও মাঝে মাঝে জেগে উঠবে এবং তারা বলারদেরকেও রিলিফ দেবে। কারণ আমরা খুব বলি কিন্তু ইন্ডিয়ান বোলিং অ্যাটাকের কোনো তুলনাই হয় না। কিন্তু আমরা কখনো বিবেচনা করি না, ইন্ডিয়ান বোলাররা যখন মাঠে নামে ওরা স্কোরবোর্ডে দেখে যে ইন্ডিয়ান টিম 210 রান করেছে, সেইটা ওরা ডিফেন্ড করার জন্য নামছে। আমাদের টিম কিন্তু 115-120 রান করে, সেটা ডিফেন্ড করার জন্য আমাদের দল নামে। সো আমাদের দলের বোলারদেরকে অনেক কৃতিত্ব দিতে হবে। সো থ্যাঙ্কস টু দেম অ্যান্ড হ্যাটস অফ টু দেম।